আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারপর নির্বাচনী মাঠে আসতে হবে। বাংলাদেশে দুইটা দল সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। আর এই দুই দলের মধ্যে সবচাইতে বেশি সাংগঠনিক শক্তিশালী দল ছিল আওয়ামী লীগ। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আরও একটা দল কিন্তু সাংগঠনিক শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছে, আর সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। বর্তমান প্রেক্ষাপটে যদি এই তিনটা দলের সাংগঠনিক শক্তিমত্তা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, বর্তমান সময়ে সবচাইতে বেশি শক্তিশালী হচ্ছে জামাতে ইসলামী, তারপর বিএনপি, আর তারপর হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে এখন কেন 3 নম্বরে রাখলাম? বর্তমান সময়ে আওয়ামী লীগের যে অবস্থা এবং বাংলাদেশের ইতিহাসে সবচাইতে খারাপ সময় পার করছে আওয়ামী লীগ। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির নেতারা সবাই কিন্তু আত্মগোপনে চলে গেছেন। প্রথম সারির নেতারা বেশিরভাগ দেশের বাইরে চলে গেছেন, দ্বিতীয় সারির নেতারাও প্রায় অনেকেই বাইরে চলে গেছেন, এবং যারা বাংলাদেশে আছেন তাদের মধ্যে অনেকে জেলে আছেন, আবার অনেকে আত্মগোপনে আছেন। এখন বর্তমানে আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণরূপে নেতৃত্বহীনতায় রয়েছে, এবং আসলে তারা ঐক্যবদ্ধভাবে এখন দাঁড়াতেও পারছে না। সবাই যার যার অবস্থান থেকেই আসলে সেফ এক্সিট নিয়ে আসেন। অনেকে বিএনপির সাথে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করছেন, অনেকে জামাতের সাথে, আর অনেকে নীরব অবস্থায় আছেন, আবার অনেকে বাড়ি হয়ে থাকছেন না, অন্য জায়গায় তারা রাত্রি যাপন করছেন। এই কারণে সাংগঠনিকভাবে এই দলটাকে আমি 3 নম্বরে রেখেছি। এখন আগামী নির্বাচনে এই আওয়ামী লীগ যদি নির্বাচন করতে হয় এবং নির্বাচনী মাঠে তারা যদি কার্যক্রম পরিচালনা করতে হয়, যে বাধাগুলো তাদেরকে অতিক্রম করতে হবে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের জন্য এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। কারণ বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে আসলে ঘোষণা দেওয়া হচ্ছে, হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকব। মানে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না এই বৈষম্যবিরোধী ছাত্ররা। এখন বর্তমান সরকার বলেন বা বিএনপি বলেন বা জামাত বলেন, এই দলগুলো আসলে কি চায় এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই দলগুলোর বক্তব্য যদি একটু বিশ্লেষণ করা হয় তাহলে বোঝাই যাচ্ছে যে বিএনপি এবং জামাত দুইটা দলে চাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। আর এটা ছাড়া উপায়ও নেই, কারণ আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ অবশ্যই ভারতের সহযোগিতা পাচ্ছে, এবং ভারত আন্তর্জাতিকভাবে অনেকটাই শক্তিশালী, এবং ভারত অবশ্যই চাইবে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেওয়া। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এবং এটার জন্য আন্তর্জাতিক যে চাপগুলো এগুলো যতটুকু দেওয়া দরকার ততটুকুই আওয়ামী লীগকে সহযোগিতা করবে ভারত। অতএব আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে এটা প্রায় নিশ্চিত। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা, এটা আওয়ামী লীগের জন্য সবচাইতে বেশি কঠিন হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মী রয়েছে এই নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে সঠিক নেতৃত্বের মাধ্যমে সংঘবদ্ধ করা এবং তাদের মনোবল চাঙ্গা করা। এটা আওয়ামী লীগ কতটা পারবে সেটা সময় বলে দেবে, এবং এটা যদি আওয়ামী লীগ করতে না পারে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও কোনো লাভ হবে না। তৃতীয় যে চ্যালেঞ্জটা রয়েছে এই চ্যালেঞ্জটা হচ্ছে বাংলাদেশে যে 300টা আসন রয়েছে এই 300টা আসনে আওয়ামী লীগের এমন প্রার্থী নিয়োগ করা যাদেরকে আসলে কোনো মামলায় জড়ানো যাবে না, বা সে স্বাচ্ছন্দ্যে তার নির্বাচনী প্রচারণা চালাতে পারবে, এবং সেই লোকটা অবশ্যই জনগণের কাছেও পরিচিত হতে হবে, কারণ বাংলাদেশের মানুষ অপরিচিত কাউকে ভোট দিতে চায় না। চতুর্থ যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচনে সবগুলো দল স্বাচ্ছন্দ্যে তাদের নির্বাচনী ক্যাম্পেইন চালাতে পারলেও আওয়ামী লীগ স্বাভাবিকভাবে তাদের নির্বাচনী ক্যাম্পেইন চালাতে পারে কিনা সন্দেহ রয়েছে। তাই সব দল যাতে একই নিয়মে একইভাবে নির্বাচনী ক্যাম্পেইন এবং নির্বাচনী প্রচারণা চালাতে পারে, এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা রয়েছে এই নেতাকর্মীরাও যাতে তাদের স্বাভাবিক যেই নির্বাচনী কার্যক্রম এটা যাতে পরিচালনা করতে পারে, সেইগুলোকে আসলে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে হোক বা যে কোনো প্রক্রিয়ায় হোক সেই নির্বাচনী পরিবেশটা আওয়ামী লীগের জন্য
স্বাভাবিক করে তোলা। এটা আওয়ামী লীগ কতটা পারবে সেটাও কিন্তু ভাবার বিষয় রয়েছে। আরেকটা কথা হচ্ছে, জুলাই মাসে যে অভ্যুত্থান সংগঠিত করতে গিয়ে যেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং এই হত্যাযজ্ঞের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর যে নেগেটিভ ধারণা তৈরি করেছে, সেই নেগেটিভ ধারণাটা আওয়ামী লীগের নাম থেকে অবশ্যই আওয়ামী লীগকে সরাতে হবে এবং জনগণকে এই হত্যাযজ্ঞের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে হবে যে এটা আওয়ামী লীগ কেন করেছে আর কী জন্য করেছে এবং কারা করেছে। এর যৌক্তিক ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগকে অবশ্যই উপস্থাপন করতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জটা, সব দলেরই কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হবে। যেমন বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ রয়েছে যারা যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সেই দলকে ভোট দেয় এবং এরা মনে করে যে আমি যেই দলকে ভোট দিয়েছি সেই দল যদি না জিতে তাহলে আমার ভোটটা পচে যাবে। এই শ্রেণীর বাংলাদেশের ভোটারের সংখ্যা প্রায় 30 থেকে 35% বা আরও বেশিও হতে পারে। এই যে এই ভোটারগুলোকে নির্বাচনের আগে এমনভাবে প্রভাবিত করতে হবে যে আগামী নির্বাচনে অমুক দল ক্ষমতায় আসতেছে। এখন এই প্রচারণাটা যেই দলের পক্ষে সবচাইতে বেশি শক্তিশালী হবে সেই দল কিন্তু এই ভোটগুলো পেয়ে যায়। এখন এই প্রচারণায় বাংলাদেশে সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য জায়গা বলেন, এই জায়গায় শক্তিশালী হচ্ছে দুইটা দল, একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এখন এই সর্বশেষ যেই এই প্রচারণাটাই যেই দলটা এগিয়ে থাকবে আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় যাবে এবং তাদের ক্ষমতাটাই নিশ্চিত হয়ে যাবে। এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করে। এখন আওয়ামী লীগ কয়টা আসন পেতে পারে এবং এই চ্যালেঞ্জগুলো আওয়ামী লীগের মোকাবেলা করা সম্ভব কিনা কমেন্টসে জানাবেন। সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেকের কাছে আমি একটা প্রশ্ন করছি যে আপনারা যেই জায়গা থেকে দেখছেন বা যে আসনগুলো থেকে দেখছেন আপনাদের আসনগুলোর নামটা উল্লেখ করবেন এবং আপনাদের আসনে কোন দল বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কমেন্টসে আপনাদের থানা এবং জেলার নাম উল্লেখ করে কমেন্টসে লিখবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।